কারণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। আমরা আশা করতেছি যে এই জনসভা, যদিও একদিনের মধ্যেই প্রস্তুতি আমাদেরকে নিতে হচ্ছে, এই ধরনের বড় জনসভা আগে অনেক সময় আমরা পেতাম, এবার সেই সময়টা আমরা পাইনি, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। এখন কোন কথা থাকলে জনসভা করছেন কিনা এবং সেই সাথে তারিখের এই আগমন এই অঞ্চলের মানুষের আশার প্রতিফলন করবে কিনা? নির্বাচন আচরণ বিধি তো 100 ভাগই আমরা সবসময় আচরণ বিধি মেনে চলি। আচরণ বিধি ক্ষেত্রে চেয়ারম্যানের জনসভার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, সেটি মেনেই চলবো আমরা। আর বৃহত্তর রংপুর যেহেতু সবসময় বৈষম্য শিকার হয়েছে, উন্নয়ন বঞ্চিত হয়েছি, আমরা আশা করছি যে এইবারের জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে এই বিএনপির নেতৃত্বে রংপুরে এই বৈষম্য কেটে যাবে এবং একটি উন্নয়নের ধারায় রংপুর যুক্ত হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এর আগে প্রোগ্রামে দেখেছিলাম, প্রথম যখন চেয়ারম্যান প্রোগ্রাম দেন তখন রংপুরের বাইরেও লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং পঞ্চগড় সহ অন্য জেলাগুলো ছিল। এবার কিন্তু তা আমরা দেখছি না। সেক্ষেত্রে অনেক আপনার দলের কর্মী, সাধারণ সমর্থক, এই ধরনের মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। শুধুমাত্র এই রংপুরের এই সমাবেশ দিয়ে কি হতাশা কাটবে, উৎফুল্লতা আসবে, বা আপনাদের যে একটা চাওয়া পাওয়ার ছিল যে চেয়ারম্যান সব জায়গায় গেলে একটা ফ্লো তৈরি হবে, সেই ফ্লোটা মিস করবেন? না না, রংপুর তো আমাদের প্রাণ কেন্দ্র। রংপুর হচ্ছে আমাদের বিভাগীয় শহর, সেদিক থেকে স্থানটা সঠিক জায়গায় নির্ধারণ হয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি, উনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন, আর তার মধ্যে যথেষ্ট ব্যস্ততাও রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি যাচ্ছেন, তবে উনি আমাদেরকে বলেছেন যে নির্বাচন শেষ হয়ে গেলে অবশ্যই উনি প্রতিটি জেলায় আসবেন। আমি মনে করি যে না, আয়তনের দিক থেকে সমপরিমাণ। জেলা স্কুল মাঠটা হচ্ছে চতুর্দিকে সীমানা প্রাচীর দেওয়ার কারণে এটা একটা অবরুদ্ধ মাঠ মনে হয়, এখান থেকে খোলামেলা লোক দেখতে পাবে না। এবং ঈদগাহ মাঠ থেকে দুই দিকে রংপুর কলেজ, টেনিস মাঠ, তারপরে এইদিকে বিস্তর জায়গা, আমার মনে হয় এটা অনেক বেশি ভালো ভিজিবল হবে। জি, আপনারা এই যে কালকের যে জনসভায় কত মানুষ আশা করছেন, আর তারেক রহমান রংপুরের বিভাগের জন্য আলাদা কোনো প্রতিশ্রুতি নিয়ে আসতেছে কিনা? আমরা আমাদের পক্ষ থেকে রংপুরের ব্যাপারে কিছু দাবি ওনার কাছে ইতিমধ্যে পাঠিয়েছি, সেটা আমি একটু বলি। 1 নম্বরে আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। লালমনিরহাট ঠাকুরগাঁ জেলা বিমানবন্দর চালু করতে হবে। ভারী শিল্প ও গ্যাস সংযোগ দিতে হবে রংপুরে। কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প করতে হবে এখানে। পর্যটন শিল্পে আধুনিকীকরণ করতে হবে। দক্ষ মানব সম্পদ প্রযুক্তি কেন্দ্র স্থাপন করতে হবে, যাতে আমরা ম্যান পাওয়ার বাইরে পাঠাতে পারি। রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান, কারখানা স্থাপন করতে হবে। রংপুর বিভাগের প্রতিটি জেলার সমন্বয়ে এশিয়ান হাইওয়ে তৈরি করতে হবে। রংপুর বিভাগের বন্ধ হয়ে যাওয়া স্থল বন্দরগুলো চালুকরণ, আধুনিকরণ করতে হবে। রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে। সর্বোপরি আমাদের আবু সাইদ বীর যোদ্ধা, তার নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। আমি তো একটু আগেই বললাম যে রংপুরের ওই ঈদগাহ মাঠ উপসিয়ে গোটা রংপুর শহর শুধু মানুষ দেখা যাবে সেদিন কালকে। যদিও খুব অল্প সময় আমরা পেয়েছি, কিন্তু আমরা আশা করতেছি এই অল্প সময়ের মধ্যে মানুষের যে আগ্রহ, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি কালকে প্রতিফলন করবে। দেখা যাচ্ছে যে এই নির্বাচনী যে প্রচার প্রচারণাগুলোতে জামাতের সাথে একটা সংঘাতে জড়িয়ে পড়ছে, এইটা কি দিন দিন বাড়বে না কমবে? না, এটা তো বাড়া কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সব দলেরই দায়িত্ব, এবং সেখানে যদি এই ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেটা অনেককে আতঙ্কিত করে। আমরা চাই দীর্ঘ 17 বছর পর একটা উৎসব মুখর, আনন্দ ঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। মানুষের মধ্যে যে ভয় ছিল, নির্বাচন নিয়ে শঙ্কা ছিল, সেটা যেন কেটে যায়। আমি মনে করি সব রাজনৈতিক দল
এ ব্যাপারে দায়িত্বশীলতার ভূমিকা রাখবে। আর মাত্র এই- 24 ঘন্টার একটু- নোটিশে আপনাদের এই বলুন না, প্রোগ্রামটি সেট করা হয়েছে, সেদিক থেকে 33 আসন থেকে নেতাকর্মীরা আসতে পারবেন কিনা এবং 33 আসনের নেতাকর্মী আসবেন কিনা? 33 আসনের প্রার্থীরা তো আসবেনই, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। তাদের সঙ্গে তো কিছু নেতাকর্মী আসবে, অবশ্যই আসবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটি এখন আমরা অনেক জায়গায় দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসছে, বিভিন্ন লোকজনও বলা বলি করছে। আমরা যেহেতু সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করি, এবারে নির্বাচন নিয়ে আরেকটা রিউমার বা একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই একটি বিশেষ দল তাদের প্রশিক্ষণ প্রাপ্ত লোকজন দিয়ে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করতে পারে বিভিন্ন ভাবে। এই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটি ব্যালট নিয়ে যে একজন গেল, সে তার ব্যালটটা সিল মেরে বাইরে এসে দিল, এইভাবে হতে পারে, অথবা বাড়তি ব্যালট সেখানে নিতে পারে এবং এইটাকে মেকআপ দেওয়ার জন্য দুপুরের পর কেন্দ্রগুলোতে গন্ডগোল করতে পারে। এই ধরনের কিছু আমরা রিউমার শুনছি বা কিছু আশঙ্কার কথা শুনছি, আপনাদের লোকজনও বলছে একটি বিশেষ দল এ ধরনের। সেক্ষেত্রে আপনারা যে জনসংযোগ করছেন, জনগণকে এ ব্যাপারে আপনারা সতর্ক কোনো মেসেজ দিচ্ছেন কিনা, আর এ ধরনের কোনো রিউমার মানে এ ধরনের কোন ইনফরমেশন আপনাদের কাছে আছে কিনা? এটা তো বিভিন্ন গণমাধ্যমে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো আমরা আমলে নিয়েছি। আমরা আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে আমরা আহ্বান জানিয়েছি। নির্বাচন তো প্রতিটি পদে পদে চ্যালেঞ্জ থাকে, বৈরিতা থাকে। আশা করি যে বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত সজাগ রয়েছে, এই ধরনের কোনো ষড়যন্ত্র থাকলে তারা রুখে দেবে। আর শুরুতে একটা প্রশ্ন আমি বলেন। এটা হচ্ছে 33 জন যে আমাদের এমপি আছে আপনি দিয়েছেন বা আপনার দল দিয়েছে। আপনি দল দিয়েছেন সাংগঠনিক সম্পাদক, আপনি কি আশাবাদ ব্যক্ত করছেন 33 জনে কি ইনশাআল্লাহ আসবেন? জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে এই জন্য আমরা আশাবাদী যে এই বিগত 17 বছর লড়াই সংগ্রাম তো বিএনপি করছে ব্যাপকভাবে, সুতরাং বিএনপির উপরেই জনগণের আস্থা। আর বিএনপি তো সরকার পরিচালনারও অভিজ্ঞতা আছে। সে কারণে আমার মনে হয় যে এই রংপুরের 33টি বিভাগে যে 33টি আসন আমরা অত্যন্ত ভালো ফলাফল করবো। আমরা দেখেছি যে বিগত এখন সাংবাদিক নির্যাতন বেড়ে গিয়েছে। তারেক রহমানের এই সময় উত্তরাঞ্চলের সাংবাদিকদের জন্য কোনো নির্দিষ্ট থাকবে না দলীয় কর্মীদেরকে, কেননা যত নির্বাচন ঘনিয়ে আসছে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কোনো, আপনি যেহেতু বিভাগীয় নেতা এবং তারেক রহমানের সাংবাদিকদের জন্য কোনো নির্দেশনা থাকবে কিনা? মানে সাংবাদিকদের যারা নির্যাতন করবে, কোনো যদি কেউ দলীয়ভাবে নির্যাতন করে সাংবাদিকের উপর, তাদের বিরুদ্ধে আপনারা একদম এটা আমাদের পার্টি চেয়ারম্যান বারবারই বলেছেন যে গণমাধ্যম হচ্ছে আমাদের একটা স্তম্ভ। সেখানে যদি তারা নির্যাতিত হয় তাহলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে আমরা তৈরি করব। এটা আমরা কোনোভাবেই সাপোর্ট করি না, বরং ঘৃণা করি, প্রতিবাদ জানাই। এই কাজে অপকর্মে যদি দলের কোনো নেতাকর্মীরা জড়িত থাকে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ওকে ফিনিশ আমি মাঠে যাচ্ছি, আপনাদের